বাংলাদেশের রাজনীতিতে এক ঐতিহাসিক মোড় এনে দেয় ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল বাংলাদেশের সেই রায়, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দেয়া হয়। 2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থান দমনে সহিংসতা, হত্যাকাণ্ডে উস্কানি ও নির্দেশ দেওয়ার অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হয়। ট্রাইব্যুনালের রায়ে বলা হয়, রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে বেসামরিক জনগণের বিরুদ্ধে পরিকল্পিত সহিংসতা চালানো হয়েছে, যার ফলে প্রায় 1400 মানুষের মৃত্যু ঘটে। একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকেও মৃত্যুদণ্ড দেয়া হয়, আর পুলিশের সাবেক মহাপরিদর্শককে দেয়া হয় 5 বছরের কারাদণ্ড। এই রায় ঘোষণার সময় শেখ হাসিনা দেশে উপস্থিত ছিলেন না। তিনি ইতোমধ্যে ভারতে অবস্থান করছিলেন। তার অনুপস্থিতিতেই বিচার সম্পন্ন হওয়া এবং মৃত্যুদণ্ড ঘোষণার বিষয়টি শুরু থেকেই বিতর্কের জন্ম দেয়। ট্রাইব্যুনাল তার পক্ষে রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ করলেও তার ব্যক্তিগতভাবে আইনজীবী বেছে নেওয়ার সুযোগ বা আত্মপক্ষ সমর্থনের পর্যাপ্ত সময় পাওয়া নিয়ে প্রশ্ন ওঠে। এই রায়ের পর আন্তর্জাতিক অঙ্গনেও তীব্র প্রতিক্রিয়া হয়। ইউনাইটেড নেশনস মৃত্যুদণ্ডের বিরোধিতা পুনর্ব্যক্ত করে এবং ন্যায় বিচারের আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখার উপর জোর দেয়। একই সঙ্গে তারা ঘটনাটিকে ভুক্তভোগীদের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত বলেও উল্লেখ করেন, যা একটি জটিল দ্বৈত অবস্থানকে সামনে আনে। একদিকে জবাবদিহিতার দাবি, অন্যদিকে ন্যায় বিচারের প্রক্রিয়া নিয়ে উদ্বেগ। হিউম্যান রাইটস ওয়াচ আরও সরাসরি সমালোচনা করে জানায়, অভিযুক্তের অনুপস্থিতিতে বিচার, পছন্দের আইনজীবী না পাওয়া এবং সাক্ষ্য প্রমাণ যাচাইয়ের সীমাবদ্ধতা এসব বিষয়ে ন্যায় বিচারের মানদণ্ড নিয়ে গুরুতর প্রশ্ন তোলে। তাদের মতে এই রায় সঠিক বিচার প্রতিষ্ঠার বদলে উদ্বেগ আরও বাড়িয়ে দিতে পারে। একইভাবে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মৃত্যুদণ্ডকে অমানবিক ও মানবাধিকার বিরোধী আখ্যা দিয়ে বলে, এমন শাস্তি কোনো বিচার ব্যবস্থায় থাকা উচিত নয়, বিশেষ করে যখন বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন রয়েছে। এই পরিস্থিতিতে শেখ হাসিনা নিজেও রায়কে চ্যালেঞ্জ করার চেষ্টা করেন। তার পক্ষে যুক্তরাজ্য ভিত্তিক একটি আইন সংস্থা কিংসলি ন্যাপলি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি চিঠি পাঠায় বলে জানা যায়। 2025 সালের 30 মার্চ পাঠানো ওই ইমেল চিঠিতে দাবি করা হয়, শেখ হাসিনার বিচার আন্তর্জাতিক আইনের মৌলিক মানদণ্ড লঙ্ঘন করেছে। সেখানে বলা হয়, তার অনুপস্থিতিতে বিচার করা হয়েছে, তাকে নিজের পছন্দের আইনজীবী নিয়োগের সুযোগ দেয়া হয়নি এবং পুরো প্রক্রিয়াটি রাজনৈতিকভাবে প্রভাবিত। চিঠিতে ট্রাইব্যুনালের রায় অবিলম্বে বাতিলের দাবি জানানো হয় এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে নতুন করে বিচার প্রক্রিয়া গঠনের আহ্বান জানানো হয়। তবে এই চিঠিকে ট্রাইব্যুনাল মোটেই গুরুত্ব দেয়নি। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, এ ধরনের চিঠি পাঠানোর কোনো আইনগত সুযোগ নেই। তার বক্তব্য অনুযায়ী মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো আসামি যদি রায়ের বিরুদ্ধে যেতে চান, তবে তাকে সশরীরে উপস্থিত হয়ে আপিল করতে হবে। বিদেশে বসে কোনো ল ফার্মের মাধ্যমে চিঠি পাঠানো আইনি কাঠামোর মধ্যে পড়ে না। তিনি আরও প্রশ্ন তোলেন চিঠির উৎস ও বৈধতা নিয়েও, এমনকি উল্লেখ করেন এই তথাকথিত প্রতিষ্ঠানের অস্তিত্ব নিয়েও সন্দেহ রয়েছে। প্রসিকিউশনের দৃষ্টিতে এই চিঠি একটি উদ্দেশ্য প্রণোদিত প্রচেষ্টা, যার লক্ষ্য ট্রাইব্যুনালকে বিতর্কিত করা এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা। তার এটিকে আদালত অবমাননাকর বলেও উল্লেখ করেন। আমিনুল ইসলাম বলেন, বিচার চলাকালে বা রায়ের পর এ ধরনের পদক্ষেপ ট্রাইব্যুনালের স্বাভাবিক কার্যক্রমে কোনো প্রভাব ফেলবে না এবং তারা এসব নিয়ে সময় নষ্ট করতে আগ্রহী নন। বিচার প্রক্রিয়ার ক্ষেত্রে এ ধরনের চিঠির কার্যকারিতা কত তা নিয়ে আইনজীবীদের অনেকে বলছেন, সঠিক বিচার হয়নি, বিচার প্রক্রিয়ায় সমস্যা রয়েছে বা আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি বলে মনে করলে এমন চিঠি যে কেউ পাঠাতেই পারেন। তবে বিচার নিয়ে চ্যালেঞ্জ করতে হলে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই করতে হবে। এক্ষেত্রে আপিলের সুযোগ রয়েছে, তবে পলাতক থাকা অবস্থায় আপিলের কোনো সুযোগ নেই। এভাবে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় শুধু একটি বিচারিক সিদ্ধান্তেই সীমাবদ্ধ থাকেনি, এটি হয়ে উঠেছে জাতীয় ও আন্তর্জাতিক বিতর্কের কেন্দ্রবিন্দু। একদিকে রয়েছে ভুক্তভোগীদের জন্য ন্যায় বিচারের দাবি, অন্যদিকে রয়েছে সেই ন্যায় বিচারের প্রক্রিয়া কতটা স্বচ্ছ ও গ্রহণযোগ্য এই প্রশ্ন। আর এই দুইয়ের মাঝখানেই দাঁড়িয়ে আছে একটি চিঠি, যা একদিকে আইনি চ্যালেঞ্জের প্রতীক, অন্যদিকে বিতর্কের নতুন অধ্যায়। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।